এই নিচের দেখেন আজকে গত ক্লাসে যে নিচের লালগুলো শেখানো হয়েছিল, তাই না? এই যে লাল দিয়ে যেগুলো আছে সেগুলো, কিন্তু গত ক্লাসে এটা উপরে 11, 12, 13 শিখাইতে গিয়ে শিখানো হয় নাই, আপনারা নিতে পারলেন না। মনে আছে? আমারও মনে আছে, অনেক বেশি হয়ে গেছিল। আচ্ছা, তো আজকে যেটা শেখাবো দেখেন, একটি নথিতে অটো শেপ, টেক্সট বক্স, বুকমার্ক এবং হাইপার লিঙ্ক। তাইলে অটো শেপটা থেকে শুরু করি। অটো শেপ এর আগে আপনাদের শেখানো হয়েছে। অটো শেপ একেবারেই খুব সহজ জিনিস, এর আগেও শিখছেন, আমি খুব কম সময়ের মধ্যে শেখাই দেবো। হ্যাঁ, অটো শেপ আমরা ইনসার্ট থেকে নেব। ইনসার্ট নাই, আপনার ইয়াতেই আছে, ইনসার্টে আছে না? এই যে দেখেন, আমরা অটো শেপ ইনসার্ট থেকে নেব হিসাবে। এই যে শেপ, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো শেপ নিয়ে ইউজ করতে পারি। ঘটনা হচ্ছে আমরা শেপটা নিব কেন, শেপ দিয়ে আমাদের কি কাজ সেটা আগে আমাদের জানা দরকার, তাই না? আমরা বিভিন্ন ডিজাইনে বা ব্যানারে বা ফেস্টুনে দেখে থাকি বিভিন্ন স্টাইল করে দেওয়া থাকে। যেমন এটা যদি দেই, দেখেন এই যে এটা দেখা হচ্ছে যে এদিক থেকে ঘুরে এদিক শুরু হবে, তাই না? এরকম দেখাচ্ছে, এটা তীর চিহ্নের মতো। এখানে যদি আমরা এমনি সোজা একটা তীর চিহ্ন নেই তাও নিতে পারবো, এটা দিয়ে আমরা দেখাবো যে সামনের দিকে, তাই না? এখানে এরকম আর অসংখ্য অটো শেপ কিন্তু এখানে আছে। তো আমাদের বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে বিভিন্ন ধরনের শেপ কিন্তু প্রয়োজন হয়, তখন আমরা সেই শেপগুলো নিয়ে কাজ করব। এই যে এই শেপগুলো যদি একটা নেই, আমরা অনেক সময় পেপারে বা কার্টুনে দেখে থাকি এরকম একটা শেপ দেওয়া থাকে, এই শেপের মধ্যে কিছু লেখা থাকে, এখানে একটা ব্যক্তি থাকে, এই ব্যক্তির মুখ দিয়ে এই কথাগুলো বলতেছে। এখানে এখানে কিছু লেখা থাকে, এখানে মনে করেন কিছু লেখা থাকে, আর এখানে একটা মানুষের ছবি দেওয়া থাকে, থাকে না? সেটা কি দিয়ে বানানো হয়? এটা অটো শেপ দিয়ে বানানো হয়। অটো শেপে দেখেন আমি ক্লিক করার পরে এটাকে নড়ানো যাচ্ছে, যখন এটা সিলেক্ট করা অবস্থায় থাকবে নড়ানো যাচ্ছে, এটাকে ঘোরানো যাবে। এই যে আপনি যখন এই সবুজ চিহ্নটাতে ধরবেন, এটা দেখে এই যে এটা যখন ধরবেন তখন ঘোরানো যাবে, ঠিক আছে? আমার যেদিকে খুশি সেদিকে আমি ঘোরাতে পারবো। আবার এটাকে বড় করা যাবে, যে কোনো একটা দিকে বড় করা যাবে। কোথায় কোথায় বড় করা যাবে? এই যে ব্লু জায়গাটাতে ধরে আমি যদি নিয়ে যাই, তাইলে এর শেপটার আকৃতি চেঞ্জ হবে বা বড় বা ছোট করা যাবে। আমরা অটো শেপ দিয়ে এর আগে আপনাদেরকে একটা পতাকা বানাই দেখাইছিলাম, আপনার মনে আছে? হ্যাঁ, প্যাডটা বানাইছিলাম, পতাকা বানাইছিলাম। বা এটা ওই অটো শেপ দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন কিন্তু করতে পারি। আমরা এখান থেকে একটা শেপ নিলে সেই শেপটার কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা কি মনে আছে? এই যে আমরা এটা দিয়ে এটা নিয়েছিলাম, তাই না? নিয়ে এখানে একটা প্রথমে একটা এই পতাকার মতো নিয়েছিলাম, পরে একটা গোল বৃত্ত নিয়েছিলাম। গোল করার জন্য আমরা শিপ ধরে তারপরে বৃত্তটা দেব, একবার সমানভাবে গোল হবে, ঠিক আছে? এখন আমি নিচেরটাতে কালার চেঞ্জ করে দিয়েছিলাম, এগুলো মনে আছে কি আপনাদের? হ্যাঁ দেখেন, এটা তো পতাকার কালার নয়, আরো সবুজ হবে না, আরো গাঢ় হবে। মাঝখানে এটা আমরা লাল করে দেব। আমরা কোথা থেকে? এই যে শেপ ফিল থেকে কিন্তু করতেছি এটা। হ্যাঁ, এটা আমরা শেপ ফিল থেকে করতেছি। এই আমরা শেপের কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের অবশ্যই শেপ ফিলে যাইতে হবে। এখানে গেলে আমরা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবো। এই নিচে দেখেন টেক্সচার নামে একটা অপশন আছে না, এটা থেকে কিন্তু আমরা অনেক ধরনের ভ্যারাইটিস ধরনের ডিজাইন বা কালার নিতে পারি আমরা। দেখছেন এটা কোথা থেকে আসছে? টেক্সচার। তারপর দেখেন প্যাটার্ন থেকে যদি নেই, এখানে
বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এখান থেকে নিয়ে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। সম্ভবত এটা হুজুর বুঝতে পারছেন, এর আগে একবার শিখাইছিলাম আর নতুন করে শিখাইলাম। তারপরে কি আছে, টেক্সট বক্স, একেবারেই সহজ জিনিস। টেক্সট বক্স ইনসার্টে থাকে এবং এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিতে পারবো। এই টেক্সট বক্সটা কেন নেব দেখেন, আমি এই লেখাটা আমি এখানে লিখে ফেলছি। এখন এই কোণারে আমার কিছু লিখতে হবে, তাইলে আমি কি এই কোণারে লিখতে পারবো, এখানে লিখতে পারবো? আমি এটা যখন এদিকে বাড়াই দিব, দেখেন আমি যখন এটা থেকে লেওয়ার থেকে যখন এটাকে আমি 0.2 করে দেব, তখন এই লেখাটা কিন্তু আগায় আসতেছে। তাইলে আমি এই যে এখানে অন্য কিছু লিখতে চাইছি, এখানে যে আলাদা কিছু লিখতে চাইছি, আমি সেখানে কিন্তু লিখতে পারতেছি না। তো এখানে লেখার জন্য যেটা করতে হবে, এখান থেকে একটা টেক্সট বক্স নিতে হবে, বা এই কোণায় যদি আমি লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নেব। এখানে বিভিন্ন স্টাইলের বক্স আছে, আমরা সাধারণত সিম্পল বক্স যেটা এটা ইউজ করে থাকি। আপনার প্রয়োজন আপনি যেটা দরকার সেটা নেবেন। এটার মধ্যে দেখেন কিছু লেখা সহ চলে আসছে, তাই না? এটাকে সিলেক্ট করে আমি যদি লেখা শুরু করি, তাহলে কিন্তু লেখা শুরু হয়ে যাবে। এটা মাঝখানে দিলাম, দেখেন এটা আমি যেটা করলাম, অনেক সময় অনেক ফর্মের মধ্যে দেখা যায় কোণারে দেখা যায় যে লেখা আছে যে ফটো, মানে এখানে ফটো সংযোগ করুন, তাই না? ফটো লেখা মানে এটা সংকেত দিয়ে দিল যে এখানে ফটো সংযোগ করুন। এটা থাকে কোথায়, এটা এই যে কোণায় থাকে, তাই না? আরো ছোট করে দেই, এরকম থাকে না অনেক সময়। এটা বানানোর জন্য টেক্সট বক্স। এখন বলতেছেন যে এই যে বক্সের চারিদিকে তো কালার আছে, এটাতেও কালার আছে। দেখেন পিন দিলে শুধুমাত্র বক্সের ঘরটাই আসবে, আর এই যে আপনার এই মার্জিনটা আসবে না। দেখেন পিন প্রিভিউতে যাই, শুধু আমি যে বক্সের যে মার্জিনটা সেটাই আসতেছে শুধু। এই মার্জিনটাও যদি আমি মুছে দিতে চাই, আমি মনে করেন যে এই বক্স দিয়ে একটা লেখার পরে আমি মার্জিনটাকে মুছে দেব, শুধু লেখাটা থাকবে, সেক্ষেত্রে আপনি এটাতে ডবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? অথবা আপনি ফরম্যাটে যাবেন। কোথায় যাবেন? ফরম্যাটে গিয়ে এখানে দেখেন শেপ আউটলাইনে গিয়ে এখানে নো আউটলাইন দেন। দেখেন এটা যদিও এখন আউটলাইন দেখা যাচ্ছে বা বর্ডার দেখা যাচ্ছে, পিন দিলে কিন্তু বর্ডার আসবে না, দেখছেন? একদমই সাদা জায়গায় লেখাটা আসছে। আবার যদি আমার এটা দরকার হয় তাহলে আমি কি করব, এটাতে ক্লিক করব। এটাতে যখন আমি ক্লিক করব তখনই ফরম্যাট অপশনটা আসবে, আগে কিন্তু আসবে না। আমি এখানে ক্লিক করছি, দেখেন ফরম্যাট অপশন আসে নাই, আসছে? আমি যখন এই বক্সে ক্লিক করছি তখন ফরম্যাট অপশন আসছে। এখানে গিয়ে আমি এটাকে শেপ কালার দিয়ে দিব। এখানে সাধারণত সবসময় কালো কালার বা অটো কালার দেওয়া থাকে। এটার শেপের যে আউটলাইন, এটা মোটা এবং চিকন করতে পারবেন আপনি, ঠিক আছে? মোটা এবং চিকন করা যাবে। এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার দেওয়া যাবে। এই শেপের যে আউটলাইনটা আছে সেটাতে কালার দেওয়া যাবে। কালার দেওয়া এর আগে আমরা শিখছি। তারপরে যেটা করা যাবে, এই শেপের ভিতরে কালারটাওকে চেঞ্জ করা যাবে। এই বক্সের ভিতরে কালারটা আমি এখান থেকে যে কিছু কালার আছে এগুলো শেপও নিতে পারি, অথবা আমি এই শেপ কালার থেকেও এটার কালার চেঞ্জ করতে পারি, দেখছেন? এটার মধ্যে কিন্তু আমি একটা ছবিও দিতে পারি। এইটার মধ্যে আমি একটা ছবি অ্যাড করতে পারবো। কিভাবে করব? এই ইয়াতে যাব, আমি শেপ ফিলে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ফটোতে যাই। ফটোতে যাওয়ার পরে যেখানে যেখানে আমাদের ফটো আছে সেইখানে যাইতে হবে। এই হুজুরের ফটোটা নিলাম, দেখেন এখানে কিন্তু ফটোটাও অ্যাড হয়ে গেছে।
বুঝতে পারছেন? তাইলে টেক্সট বক্স বোঝা গেছে। এটাতে আরো কাজ করা যায়, নিজে নিজে কাজ করতে করতে আর অনেক কিছু শিখতে পারবেন এটাতে। তারপরে কি আছে? বুকমার্ক। না, টেক্সট বক্স, হ্যাঁ বুকমার্ক। বুকমার্কটা সেদিন দেখাইছিলাম আপনাকে, আমাদের মনে আছে কি? পুরো একটা হিস্টোরি আমি বুকমার্ক করে রাখতে পারি। এই যে এই লাইনটা পুরোটা আমি বুকমার্ক করে, বুকমার্ক মানে কি? এটা আমি সেভ করে রাখবো, প্রয়োজনে একটা অক্ষর দিয়ে সার্চ দিলেই পাবো। মনে করেন যে এই এই সম্পূর্ণ ঘরটা হচ্ছে, আপনার নাম কি? নুরুজ্জামান নামে। তো এটাকে যদি আমি সিলেক্ট করে বুকমার্কে ক্লিক করি, এখানে যদি আমি নুরুজ্জামান লিখে রাখি, নুরুজ্জামান, এটা লিখে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে ছেড়ে দিলাম। মনে করেন যে এই পেজটা আমার ওইখানে সিলেক্ট করা নাই। এখন আপনার হিস্টোরি কিন্তু এই পেজটার মধ্যে আছে, তাই না? কোথায় আছে আমাকে খুঁজতে হবে, খুঁজতে হবে না? আমাকে খুঁজতে হবে। এখন আপনি বলতে পারবেন কোনটা সিলেক্ট করছিলাম? মনে আছে আপনার? এখন এটাকে আমি বের করার জন্য কি করব? বুকমার্কে যাব এবং এখানে যদি নুরুজ্জামান লেখা না থাকে, নুরুজ্জামানটা আমি লিখবো, লিখে গো টু দেবো। দেখেন এই যে নুরুজ্জামানের সম্পূর্ণ হিস্টোরি এখানে যদি লেখা থাকতো, তাহলে সেখানে চলে যাইতো। এখানে আমাদের 3টা পেজ সহজে আমরা চাকা ঘুরাইয়া বা স্ক্রল করে আমরা খুঁজে পাবো, কিন্তু যখন 100, 150, 200 পেজ হবে, তখন আমরা ওই নুরুজ্জামানের ইনফরমেশন কোথায় আছে এটা খুঁজে পাবো না। এই জন্য আমাদের বুকমার্ক করে রাখি যে নুরুজ্জামান কোথায় আছে, সূচিপত্রের মতো অনেকটা, এটা অনেকটা সূচিপত্রের মতো। হ্যাঁ, আমরা ওইটার নাম লিখে এখানে সার্চ দিব। তাছাড়া আমরা কন্ট্রোল F দিয়ে যে ফাইন্ড দেই, মানে খোঁজা, সেখানে আমরা যতটুকু লিখে দিব ঠিক ওই লেখাটুকুই সিলেক্ট হবে বা খুঁজে বের করবে। কিন্তু এখানে আমি পুরা 2-4টা পেজ বা 2-4টা প্যারা যদি আমি এখানে সিলেক্ট করে যদি বুকমার্ক করে রাখি, তাহলে কিন্তু একেবারেই খোঁজা সম্ভব, সূচি থেকেই খোঁজা সম্ভব। তাহলে বুকমার্ক সম্পর্কে কোনো প্রশ্ন আছে? তারপরে কি আছে? হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্ক শিখাইতে যায় গত সপ্তাহে আপনারা একেবারে ক্লান্ত হয়ে গেলেন, পরে আর পারলেন না কিছু, তাই না? তাই আমরা অনেক সময় ইন্টারনেটের পেজে অথবা এমনি কোনো পেজে দেখে থাকি যে একটা জায়গাতে এই যে অ্যাপ্লিকেশন এরকমটা থাকে, এটার কালারটা একটু ভিন্ন চেঞ্জ করা থাকে, এরকম চেঞ্জ করা থাকে। ওইখানে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যায়, তাই না? অন্য একটা পেজে চলে যায়। এই লিঙ্কটা কিন্তু করে দেওয়া থাকে, লিঙ্কটা করা থাকে, এই কারণে অন্য। এখানে যদি আমরা একটা ইন্টারনেটের লিঙ্ক দিই, তাহলে কিন্তু এই এই সব ব্লু কালার জায়গাটায় ক্লিক করার সাথে সাথে সেই ইন্টারনেটের পেজে চলে যাবে, যেটাকে আমরা ইউআরএল বলছিলাম। এর আগে আমরা শিখছিলাম ইউআরএল। তো এই লিঙ্কটা কিভাবে করা যায়, আমরা অফলাইনেই শিখবো যে কিভাবে লিঙ্কটা করা যায়। দেখেন আমাদের এই ফোল্ডারটার ভিতরে অনেকগুলো ফাইল আছে না? এখানে A5 আছে, A5 PDF আছে, A6 আছে, ক্যাপচার আছে, তারপরে এখানে কি ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন, তারপরে কি আছে G3, G3 PDF, G4 অ্যাপ্লিকেশন। এটা তো আমরা অবশ্য ঢুকে আছি এখন অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে কোনো একটা ফাইল যদি আমরা এখানে লিঙ্ক করি, তাহলে কিভাবে করব? দেখেন এখানে আমি এখানে যেতে যাচ্ছি, মনে করেন A5 প্রথমটা, তাই না? আমি এই অ্যাপ্লিকেশনের সাথে A5টা লিঙ্ক করে দেব। অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করলাম, করার পরে কোথায় যাব? আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে আমরা অ্যাডভান্স হয়ে আছে। এখানে অ্যাডভান্স না থেকে অন্য কিছু থাকতে পারতো, এখানে ডেস্কটপ থাকতে পারতো, ঠিক আছে? আমাদের এখন ডেস্কটপ আছে। তাহলে আমাদের কোন ফাইলে যাব? আমরা ওদের ফাইলটা ছিল অ্যাডভান্সের ফাইলে, তাই না?
আমরা ডেস্কটপের অ্যাডভান্সের ফাইলে গিয়ে, অ্যাডভান্সটা কোথায় আছে দেখেন, খুঁজে নেব আমরা। এই যে অ্যাডভান্সের ফাইলে গিয়ে আমরা যুক্ত করতে চাইছি কি A5টা, তাই না? আমরা যেন এইখানে ক্লিক করলে আমাদের A5 ফাইলটা যেন ওপেন হয়ে যায়, এই জন্য আমরা A5টাকে এটার সাথে লিঙ্ক করলাম। দেখেন লিঙ্ক করার সাথে সাথে এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছো না? এখন আমি যদি এটাকে দেখেন এমনিতে ক্লিক করলে কিন্তু হবে না, ওখানে মাউস নেওয়ার সাথে সাথে দেখেন লেখা আসছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফ্লো লিঙ্ক, তার মানে কন্ট্রোল ধরার পরে ওই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। কন্ট্রোল কোনটা, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো এবং দেখেন কন্ট্রোল ধরার পরে এখানে কিন্তু একটা হাতের চিহ্ন চলে আসছে। এটা যখন ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের ওই যে A5-এ কি আছে দেখেন, A5-এ কি আছে সেটা এখানে লিঙ্ক হয়ে গেছে। এটা A5টা হইলো, দেখেন এখানে আরো একটা ফাইল লিঙ্ক করি, অন্য জায়গায় করি, অনুশীলনে করি। হ্যাঁ, অনুশীলনে একটা ফাইল আমরা লিঙ্ক করব। সিলেক্ট করার পরে আমরা কি যাব, হাইপার টেক্সট নাকি, হ্যাঁ হাইপার লিঙ্ক, এখান থেকে G3 লিঙ্ক করব। G3-তে সিলেক্ট করার পরে আমি এখান থেকে ওকে দিলাম, দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটাতে আমি এখন ক্লিক করি, দেখেন G3, এই যে G3 আসছে, এই দেখেন নাম দেখাচ্ছে G3। এটা কোন ধরনের কোন কাজে ব্যবহার করবেন তার একটু উদাহরণ আমি দিয়ে দিই। হ্যাঁ, আপনি কলেজের পুরো রেজাল্ট শিট তৈরি করছেন, প্রত্যেকেরই রেজাল্ট শিট আপনার তৈরি আছে এবং একটা পেজের মধ্যে আছে। মনে করেন এখানে কি আছে, আচ্ছা দাঁড়ান, মনে করেন যে এটা আপনাদের রেজাল্ট শিট, তাই না? এখানে মোট নাম্বার থাকবে না, এখানে আমি যতগুলো নাম্বার দেব, নাম্বার যোগ করার পরে কিন্তু মোট নাম্বার আপনাদের চলে আসবে, তাই না? এই চলে আসার পরে এটা তো এটা কার, আব্দুর রহিম। আব্দুর রহিমের রেজাল্টটা কিন্তু এখানে সে কি পাইলো, কোন সাবজেক্টে কি পাইলো, একটা পেজের মধ্যে চলে আসছে। এখন আমি যদি বলি যে না, এই আব্দুর রহিমের রেজাল্টটা আমি এখানে ক্লিক করার পরে শুধু তার নাম দিয়ে, তার আইডি দিয়ে, তার বাপের নাম দিয়ে, তার সাবজেক্ট দিয়ে একটা মার্কশিট প্রিন্ট হবে। এই মার্কশিটটা আমি অন্য একটা ফোল্ডারে বানায় রাখবো, বানায় রাখলে এইখানে এই পাশেই যদি ওই হাইপার লিঙ্ক করে দেওয়া হয়, এটা সাইডে যদি আমি হাইপার লিঙ্ক করে দিই, হাইপার লিঙ্ক করে দিলে এখন এই প্রত্যেকেরই পাশে, প্রত্যেকেরই একটা ফাইল পাশে আলাদাভাবে আছে, প্রত্যেকেরই ফাইল একটা ফোল্ডারের মধ্যে জমা আছে নিজ নিজ করে, এবং এই পাশে আছে ফুল রেজাল্টটা এক পেজের মধ্যে, প্রাতিষ্ঠানিক রেজাল্ট। এখন ওই ব্যক্তি বলতেছে যে আমি আমারটুকু শুধু প্রিন্ট নেব, তাহলে এটার সাইডে যদি একটা হাইপার লিঙ্ক করে দেই, তাহলে যেটা হবে যে পাশে এটা ক্লিক করলে এখানে একটা লিঙ্ক করা থাকলে ক্লিক করলে ওনার যে পেজটা, ওই পেজটা ওপেন হবে এবং প্রিন্ট হবে। বুঝতে পারছেন কি না ঘুমাচ্ছেন? আরো ভালো করে বোঝাবো? হুজুর আরো ভালো করে বোঝাবো? মনে করেন এটা একটা রেজাল্ট শিট, তাই না? প্রথমে কি থাকবে, রোল বা নাম, তাই না? প্রথমে রোল দিই, হ্যাঁ রোল, তারপর কি থাকবে, নাম, তারপর কি থাকবে, সাবজেক্ট কোড থাকবে, সাবজেক্ট কোড। মনে করেন একটা সাবজেক্ট কোড, এটা একটা সাবজেক্ট কোড, এটা একটা সাবজেক্ট কোড,
এটা একটা সাবজেক্ট কোড, তাই না? এখানে তার ফলাফল, তাই না, রেজাল্ট। রেজাল্ট এই পাশে যদি একটা আমি লিঙ্ক করে দেই মন্তব্যের ঘরে, ঠিক আছে, অথবা রেজাল্টের সাথে যদি একটা লিঙ্ক করে দিই আমি, এই রেজাল্ট থাকলো, তাই না? এখানে নাম কি, নুরুজ্জামান, তাই না? নুরুজ্জামান। ও এখানে তো রোল হবে, এটাকে ল্যান্ডস্কেপ করে নিই। এনার রোলটা মনে করেন যে 01, তারপর হচ্ছে 02। আচ্ছা দুইটা দিয়ে দেখাই। এখানে এসে এই সাবজেক্টে এত পাইছে, এটাতে এত পাইছে, যোগ করেন তো কত হয়? কত হয়েছে? আচ্ছা সহজ করে দেই যোগ করার জন্য, 40, 30, 30, এখানে ধরেন 20, তাইলে কত হইলো? 120 সে পাইছে, তাই না? এখানে আরেকজনের নাম দেই, কি দিব? কমল দেই। হ্যাঁ, কমল, ইনি পাইছে 50, 40, তারপরে এখানে ধরেন 30, এখানেও 30, কত হইলো? 150। আর একটু বেশি পাইছেন, বলা যাবে না। এটা কিন্তু ওই নাম্বারই, ওটা কিন্তু রেজাল্ট এখানেই আছে, বলা যাবে না। কত কোথায় আছে? এই যে এখানেই আছে, বলা যাবে না, এই যে শিটে আছে। এই যে দেখেন, এই যে রেজাল্টটা পাইছে, তাই না? এখন মনে করেন যে এটা কি করব, আমি একটা নিউ ফাইল নিলাম, ঠিক আছে, এখানে লিখে দিলাম ডিমলা পলিটেকনিক ইনস্টিটিউট। এটা আমি বোঝার জন্য আর কি সাধারণভাবে করতেছি। হ্যাঁ, এখানে মনে করেন যে রেজাল্ট, রেজাল্ট শিট বা মার্কশিট, ঠিক আছে, এখানে আমরা রেজাল্ট শিট অথবা মার্কশিট দিতে পারি। এটার নিচে এখন নাম কি আপনার? নুরুজ্জামান, তাই না? ইংরেজিতে লিখি। হ্যাঁ, কিবোর্ড নাই তো। নুরুজ্জামান নাম হয়েছে, লেখা থাকবে NAME, নেম নুরুজ্জামান, তারপরে রোল, ROLL, রোল 01, তারপরে কি থাকবে? বিষয় মানে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, SUB, সাবজেক্ট, সাবজেক্ট নিচে দিলাম। সাবজেক্টের কোড কত দিয়েছিলাম আমার পাশে? দেখুন একটা দেই আর কি। হ্যাঁ, এত, তাই না? এই সাবজেক্টে আপনি কত পাইছেন? কত পাইছিলেন এই সাবজেক্টে? 40, 30, 30, 20, তাই না? 30, 30, 20,
মনে করেন যে 30, তারপরে একটা সাবজেক্ট দেই, এটাতে কত পাইছেন, ধরেন 30 পাইছেন, ঠিক আছে। তারপরটাতে পাইছেন, একটা সাবজেক্ট দিয়ে দিলাম আর কি, তারপরটাতে 20, তাই না। তারপর কি টোটাল, তাই না। তো টোটাল কত হয়েছে, টোটাল হয়েছে 80, ধরেন 80। এটা হলো আপনার একটা রেজাল্ট, তাই না। এটা আপনার নাম দিয়ে আমি সেভ করলাম, সেভ কোথায় করব, এখানেই করি, অ্যাডভান্সেই করি। হ্যাঁ, নুরুজ্জামান, নুরুজ্জামান, এটা গেল, তাই না। এখানে কি লিখবো, কমল, তাই না। রোল নাম্বার কত, 2, সাবজেক্ট তো একই, তাই না, নাম্বারগুলো চেঞ্জ, 40 দেই, একটা হাঁকাও দিয়ে দিলাম। হ্যাঁ, 40 50, তাহলে 40 40 80 আর 50-এ কত, 130। এইটা হচ্ছে কমলের রেজাল্ট, তাই না। এটাকেও আমি সেভ করলাম, সেভ করছি না। এখন দেখেন, এই যে এই রেজাল্টটা, আমি যদি এই রেজাল্টটাকে এখন এখান থেকে হাইপার লিঙ্ক করে দিই, সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, হাইপার লিঙ্ক, তাইলে প্রথমটা কার ছিল, প্রথমটা ছিল হলো গিয়ে নুরুজ্জামান, তাই না। এটা কোথায় ছিল, কোথায় সেভ করছি, অ্যাডভান্সে করছি, ডেস্কটপে। ডেস্কটপের অ্যাডভান্সে, তাই না, হয়ে গেল। এই যে এটার ভিতরে নুরুজ্জামান, আর এইটা হচ্ছে গিয়া কি, কমল, তাই না। কমলেরটাও সিলেক্ট করি, সিলেক্ট করে বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেস্কটপ, তারপরে অ্যাডভান্স, কমল। দেখেন তো দুইটা লিঙ্ক হয়ে গেছে না এখানে। এখন এখানে তো আমরা রেজাল্ট দেখতে পারতেছি, তাই না। এটা কি রয়েছে, রেজাল্ট শিট। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট শিট। এখন রেজাল্ট শিটে 2 জন ছাত্র আছে বা একাধিক থাকতে পারে। এখন এটার রেজাল্ট তো আমরা এমনিতেই এখান থেকে দেখবো, তাই না। দেখার পরে এখন নুরুজ্জামান স্যার বলতেছে যে স্যার আমি আমারটা প্রিন্ট করে নিব, ঠিক আছে, আমি আমারটাকে প্রিন্ট করে নেব। বা কমল স্যার বলতেছে যে কমল আমারটা আমি প্রিন্ট করে নেব। সেক্ষেত্রে আমি যদি ওনার নাম্বারটার উপরে অথবা ওনার যেখানে হাইপার লিঙ্ক করা থাকবে, এ পাশে আরেকটা ঘর দিয়ে যে ক্লিক হেয়ার দিতাম, আমি এখানে এটা না দিয়ে এখানে কিন্তু দিতে পারতাম কি, ক্লিক হেয়ার। হ্যাঁ, এটা 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 হলে ভালো হতো, তাই না, ক্লিক হেয়ার। তাছাড়া থাক, ওটা না দেই, আমরা যেহেতু বুঝে গেছি, ঠিক আছে। এখানে লাস্টে ক্লিক হেয়ার যদি দিতাম, তাহলে এখানে দেখেন কন্ট্রোল ধরে ক্লিক করলে এই যে এখন আমি প্রিন্ট দিয়ে দেবো। এই ফাইলটা যদি আমি পিডিএফে সেভ করতাম তাহলে আর সুন্দর হতো। হ্যাঁ, এটা আমি ওয়ার্ডে সেভ করছি না, এটা আমি পিডিএফে সেভ করতে পারতাম। এখান থেকে সেভ করার সময় কিন্তু আমি পিডিএফ করে নিলে আরো ভালো হতো। এটা আমি এটা কার, নুরুজ্জামান রেজাল্টটা প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার পর এটা কেটে দেবো, আমাদের রেজাল্ট কিন্তু থেকে যাবে। এখন কমল স্যার এসে বলতে, স্যার আমারটা প্রিন্ট করে দেন। এখানে কমল স্যারটা ক্লিক করলাম এবং ওনারটা চলে আসলো। হ্যাঁ, না না না, এটা তো আমি আন্দাজে বসাই দিলাম।
এটা আমি হিসাব টিসাব না করে রোল নাম্বার তো ওপাশে আলাদা, এই পাশে আলাদা, ঠিক আছে, এই সাবজেক্ট কোড ওপাশে আলাদা, এই পাশে আলাদা, আমি এমনিতে আন্দাজে বসাইলাম বোঝানোর জন্য। তবে এটা যদি পিডিএফ ফাইলে হইতো তাহলে আরো সুন্দর দেখা যেত। একটা প্রতিষ্ঠানে এভাবে যদি আপনি বার্ষিক রেজাল্ট দেন, এখানে ছাত্র যদি বলেন যে সবাইকে 5 টাকা করে দিতে হবে প্রিন্ট খরচ, বা 10 টাকা করে দিতে হবে, সবাই আলাদা আলাদা হবে রেজাল্ট বের হবে। আর রেজাল্ট সাজাইতে কিন্তু অতটা কষ্ট না, একজনের নাম লেখার পরে পরবর্তীতে আমি কি চেঞ্জ করছি, শুধু নাম চেঞ্জ করছি, রোল চেঞ্জ করছি, আর নাম্বারগুলো চেঞ্জ করছি, তাই না? সবগুলো ঠিক আছে। আমি পিডিএফ প্রত্যেকটা ফাইল যদি আমি রেখে দেই, তাহলে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু আমি আলাদাভাবে, হ্যাঁ, নাম দিয়ে সেভ করতে হবে, প্রত্যেকটা বাচ্চাদের আলাদা আলাদা নাম দিয়ে সেভ করতে হবে। হ্যাঁ, যখন রেজাল্ট দেখতেছেন আপনি যে যে প্রিন্ট চাচ্ছে আপনি কি তাকে এখান থেকে আমি প্রিন্ট করে দিব। এটা যখন আমি রেজাল্ট দেখতেছি, এখানে ক্লিক হেয়ার যদি লেখা থাকে শেষে, তাহলে আমি ওই ক্লিক হেয়ারে ক্লিক করলে অটো তার রেজাল্টে চলে যাবে। ক্লিক হেয়ারের মধ্যে যদি আমি এই লিঙ্কটা করে দিই, তাহলে অনেক সুবিধাজনক না? তো এটা শুধু রেজাল্টের ক্ষেত্রে তা না, এটা বিভিন্ন ফাইলের সূচি করে রাখেন আপনি। আপনি মনে করেন যে আপনার কাছে হাজার ধরা ডকুমেন্ট আছে, প্রত্যেকটারই সূচি করে আপনি লিঙ্ক করে রাখেন, ঠিক আছে? আপনাকে খুঁজতে হবে না যে এটা কম্পিউটারে কোথায় আছে। আপনি একটা ফাইলের মধ্যে একটা সূচি করে কম্পিউটারে যে জায়গায় থাক কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় রাখেন, আপনি লিঙ্ক করে রাখেন, আপনি লিঙ্কে ক্লিক করবেন, ওটা ওপেন হয়ে যাবে। ঘটনা হচ্ছে কি, এই যে রেজিস্টারে কিন্তু এই জিনিসগুলো দরকার। আপনি রেজিস্টারের কাছে একটা ফাইল চাবেন, রেজিস্টার দিতে পারতেছে না, কোথায় এসে রাখছে বলতে পারতেছে না। ওরা যদি সূচি করে এখানটা হাইপার লিঙ্ক করে রাখে, যে কোনো মুহূর্তে আপনি যে অমুক তারিখে একটা অ্যাপ্লিকেশন ছিল, সেই অ্যাপ্লিকেশনটা আমাকে আবার প্রিন্ট করে দেন, অ্যাপ্লিকেশনটা কোথায় আছে স্যার খুঁজি বের করি, এই সেই করতে করতে কাম সারা। আর এখানে যদি লিঙ্ক করে রাখা হয়, এই একটা কাজ করছি সেটার একটা একটা কলাম করে লিঙ্ক করে রাখলাম, যে এই কাজটা এখন করছি এটা লিঙ্ক করে। হ্যাঁ, আসবে, সঙ্গে চলে আসবে। এভাবে যে সূচি, একটা সূচির মধ্যে আছে সব 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 সবগুলো ফাইলের নাম, আমার কোন ফাইলটা দরকার, কমলের ফাইলটা দরকার, আমি কমলে ক্লিক করব, ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, কাজ করব। না, মোবাইল নাম্বার দিয়ে যে ছবিগুলো রাখে সেটা ভিন্ন জিনিস, তবে এটা অন্য, এটা তো এখানে কিন্তু ছবিও রাখা যাবে, এখানে এখানে কিন্তু ছবিও রাখা যাবে। তাহলে এবার মনে হয় বোঝা গেছে, ওই দিন তো হাফসায় গেছিলেন, ফ্রেশ বোঝা গেছে তো? এরপরে পারবেন তো নিজের প্রতিষ্ঠানে যায় সবগুলো ফাইলের সূচি করবেন, করে লাস্টে শেষে রাখবেন ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার বা আপনার যেটা ভালো লাগে আপনি আপনি শেষের ঘরে এটা লিখে রাখবেন। ক্লিক হেয়ারে যায় কন্ট্রোল ধরে ক্লিক করবেন, দেখবেন প্রিন্সিপাল চাওয়ার সাথে সাথে সব ফাইল বেরিয়ে আসতেছে। প্রিন্সিপাল বলবো বাবা কোন লোক নিয়োগ দিচ্ছে এখানে, ফাইল চাইতে দেরি, দিতে দেরি নয়, হ্যাঁ প্রিন্ট হয়ে গেল। আর এই যে কোন ফোল্ডারে রাখছি, কোনটার ভিতরে ঢুকছে, এত খুঁজতে খুঁজতে তো প্রিন্সিপাল কবে ধুর কারে বসাইলাম এই জায়গায়, যে আমার একটা ফাইল প্রিন্ট করতে সারাদিন লেগে যাচ্ছে, তাও বানানো ফাইল। এটা হচ্ছে হাইপার লিঙ্ক। আচ্ছা, তারপরে কি আছে দেখি। হ্যাঁ, হাইপার লিঙ্ক তো গেল, এরপরে দেখি কোন লিঙ্ক আছে, মন্তব্য, ক্যাপশন, সূচি এবং টেবিল ফাইলগুলো সন্নিহিত। আমার মনে হয় এই যে এটার উদাহরণ দিতে গিয়ে বাকিগুলো হয়ে গেছে, কারণ দেখেন মন্তব্যের ঘর চাইছে, এমন একটা টেবিল তৈরি করতে করছে, আমরা এখানে একটা টেবিল তৈরি করে ফেলছি অলরেডি, ঠিক আছে? আমরা এই ঘরে যদি এখন মন্তব্য লিখে দিই, মন্তব্যের ঘর বা একটা বাড়তি ঘর থাকে, বা এখানে একটা ক্যাপশনের ঘর থাকে যে এটার কমান্ড লিখে দেন। তারপরে আর কি বলছে, টেবিল সূচিপত্র তো আমরা বুঝে থাকি সূচি করা, এটা হয়ে গেছে, তাই না? এখন দেখেন 12তে দেখেন প্রয়োজন অনুযায়ী
বুলেট এবং নম্বর, সীমানা এবং আকার ব্যবহার, এটাও অনেক শিখাইছি। এটা 2 দিন শিখাইছি, 2 দিন শিখাইছিলাম মনে হয়। এটা কি জিনিস দেখেন, এটা হচ্ছে গিয়ে বুলেটটা কোথায়, এই বুলেটটা দেখেন এই যে এই হোমেই আছে বুলেটস, ঠিক আছে। এটা কীরকম, এটা আমি একটা লাইন লিখব, নাম লাইনের সামনে এখান থেকে একটা যে কোনো একটা বুলেট বা একটা সিম্বল আমি এখান থেকে নিতে পারি। এটা দেওয়ার পরে নিচের দিকে যদি আমি লিখতে থাকি আর ইন্টার দিয়ে থাকি, অটোমেটিক কিন্তু চলে আসবে, বুলেট চলে আসবে। এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিতে পারি, তাই না? এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিতে পারি। এই দেখেন অনেকগুলো আছে কিন্তু এখানে, ঠিক আছে। এটাও যদি পছন্দ না হয়, এই দেখেন সেন্স লিস্ট এখান থেকে আরও আছে, তারপরে এই যে এখানে আরও আছে, তারপরে এখান থেকে পিকচার দিতে পারি, যে কোনো একটা ছবিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারি। আমার একেবারে কম্পিউটারের যে হার্ড ডিস্ক, কম্পিউটারের হার্ড ডিস্ক থেকেও কোনো ছবি দিতে পারি। এখন ইনপোর্টে ক্লিক করতে হবে, ইনপোর্টে ক্লিক করলে আমার হার্ড ডিস্কে চলে যাবে। এখান থেকে আমি যে কোনো একটা ছবি কিন্তু অ্যাড করতে পারবো। এখানে ডেস্কটপে ছবি আছে, আমি এখান থেকে যে কোনো একটা ছবিও কিন্তু আমি সেইটা ছবিটা দিই, এখান থেকে আমি ছবিটাও অ্যাড করতে পারবো। দেখেন প্রত্যেকটা নিচে ছবি, এখানে আপনার ছবি আপনি দিতে পারবেন। এটা গেল বুলেটস, তাই না? এখানে তারপরে কি বলছে, তারপরে যেটা আছে বুলেটসের পর নাম্বার, এই পাশেই আছে, এই একেবারে এই পাশেই এই যে এখানে নাম্বার, নাম্বার এইটাকে এইভাবে সারিবদ্ধভাবে এটা না দিয়ে এখানে নাম্বার দিতে পারতাম, এবং নিচের দিকে লাইন গেলে অটোমেটিক নাম্বার বাড়তে থাকবে। বোঝা গেছে? এখানে দেখেন নাম্বারের জায়গায় রোমান সংখ্যা আছে, ABCD আছে। আপনার যে কোনো একটা স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে এই স্টাইলটা আলাদা, এই স্টাইলটা আলাদা। তারপর এখানে একটা ছোট হাতের আছে, একটা বড় হাতের আছে, বিভিন্ন স্টাইল আপনি এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তারপরে কি আছে, সীমানা এবং আকার, এটাকে আপনি কত বড় করবেন এবং ছোট করবেন, সীমানা এবং কোথায় কোথায় নিয়ে এটাকে শেষ করবেন, এটা সীমানা। এটা এই এই যে পরের একটা ইন্টার দিলে এটা 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 আর বুলেটিং হবে না। এখন আমি লিখি, আর বুলেটিং হবে না, সীমানা শেষ, ঠিক আছে। আগেরগুলো বুলেটিং হয়েছে, পরেরগুলো আর হচ্ছে না। তারপরে কি আছে, এখানে আছে আকার, মানে এটা বুলেটিং এর আকার, এবং আকার বড় এবং ছোট কিভাবে করবেন সেটা। এটা আমাদের ফন্ট বড় করলে এটা বড় হয়ে যাবে, এটার সাথে এটা অটোমেটিক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটারে ওটার আলাদাভাবে বড় করতে পারে না, লেখা বড় হইলে ওটা বড় হয়ে যাবে। তারপরে যেটা আছে এটা গেল, তাই না? ওয়াটারমার্ক, কমল স্যার ওয়াটারমার্ক দিতে পারেন? কমল স্যার তো পারেই। এখন হুজুর আপনি দেখেন, হ্যাঁ জল ছাপ, এর আগে বোধহয় একদিন শেখাইছিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনার সিলেবাস ছাড়া। হ্যাঁ, এটা দেখেন ওয়াটারমার্কটা কোথায় থাকে, এটা থাকে পেজ লেআউটে। পেজ লেআউটে দেখেন এই যে ওয়াটারমার্ক, এখানে যে কোনো একটা ওয়াটারমার্ক আমি এখানে সিলেক্ট করতে পারি। দেখেন একটা ওয়াটারমার্ক কিন্তু এখানে চলে আসছে, তাই না? কিন্তু এটাতে তো আমি আমার মতো করে লিখবো, এটা তো ওনাদের লেখায় না, তাই না? এটা আমি আমাদের মতো করে লিখবো। তাহলে কি করতে হবে, ওয়াটারমার্কে গিয়ে কাস্টমসে ক্লিক করতে হবে, এবং এখানে আমি লিখবো, মনে করেন যে কামরুজ্জামান, আমার নাম কি নুরুজ্জামান, আমরা এখানে লিখবো নুরুজ্জামান, ঠিক আছে। এখানে আমরা নুরুজ্জামান লিখবো। এটাকে কালার বাড়া কমা করা যাবে, অন্য কোনো কালার দেওয়া যাবে। কালারটা বাড়াই দিলাম, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে কালারটা বেশি, তবে কালারটা কম দিলেই বেশি ভালো হবে। নিচে জল ছাপের মতো এটা কালার কিন্তু চেঞ্জ করা যেতে পারে। কালার চেঞ্জ করতে গেলে কোথায় যাবে, কাস্টমসে গিয়ে আমি এখান থেকে অন্য একটা কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেখেন সেই কালারই হয়ে যাবে। এখানে কিন্তু এটা তো আমি লেখা দিছি, তাই না?
আমি যদি চাই যে এখানে একটা মনোগ্রাম বা একটা লোগো দিব, হ্যাঁ লোগো দিব, তাহলে কি করতে হবে, এই যে উপরের দিকে দেখেন নো ওয়াটারমার্ক। আচ্ছা আগে এই ওয়াটারমার্কটা যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে, দেখেন 1 নম্বরে যেহেতু আছে এটা উপরে নোতে ক্লিক করে ওকে করলেই চলে যাবে। এখানে যদি আমি একটা পিকচার দিতে চাই তাহলে কি করব, কাস্টমসে যাব, এই যে নিচে পিকচারসে ক্লিক করব, তারপরে এখানে দেখেন সিলেক্ট পিকচার থেকে আমরা একটা লোগো বা আমরা পিকচার নিব, এখান থেকে এই লোগোটা নিলাম, এখানে ইনসার্ট করলাম, ঠিক আছে। এখানে দেখেন অটো দেওয়া আছে, তাই না, এটা জুম কতটুকু হবে সেটার জন্য অটো দেওয়া আছে, তাই দিলাম আমরা, দেখেন কি হয়, এটা অটো নিয়ে নিছে, এটা কিন্তু আছে নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এটা কিন্তু নিচে নিয়ে নিছে। এটা আমি এখন একটু কম দেখা যাচ্ছে, এটার একটু বাড়ানো যেতে পারে, তাই না। আচ্ছা এখান থেকে দেখেন সাইজটাকে বড় এবং ছোট করা যাবে, দেখেন সাইজটা বড় হয়ে গেছে অনেক। এটার ভিতরে ঢুকে প্র্যাকটিস করলে আর অনেক কিছু শিখতে পারবেন। তাহলে ওয়াটারমার্ক নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? নাই, তাই না। এর পরের অপশনটা কি, পরের ড্রপ ক্যাপ। কমল স্যার ড্রপ ক্যাপ বুঝেন? ড্রপ ক্যাপ মনে নেই না। আচ্ছা এই যে কয়দিন আগে যে ট্রেনিং করছেন উপজেলাতে, ড্রপ ক্যাপ কিন্তু স্যার শিখাইছে। হ্যাঁ ড্রপ ক্যাপ সম্ভবত গোলদার স্যার শিখাইছে অথবা তাহের স্যার। আপনারা উপজেলায় করছেন? ও আচ্ছা, আমরা ছিলাম হলো ড্রপ ক্যাপ, তাই না। আচ্ছা ড্রপ ক্যাপটা দেখবো আমরা পেপার পড়ছি কি, আমরা পেপারের সামনে পেপারের যে একটা প্যারাগ্রাফ থাকে, সামনের অক্ষরটা একটা অক্ষর বড় থাকে না, আমরা অনেক সময় দেখছি কিন্তু সামনের একটা অক্ষর বড় থাকে আর বাকি অক্ষরগুলো ছোট থাকে, তাই না। আমরা সেই জিনিসটা কিভাবে নিতে পারি, এরকমটা দেখে থাকি না আমরা, যে পেপারের সামনে একটা অক্ষর বড় আর বাকি অক্ষরগুলো ছোট। তো এটা আমরা কিভাবে করছি, দেখেন এখানে প্রথম অক্ষরটাকে সিলেক্ট করছি, তাই না। এই প্রথম অক্ষরটাকে সিলেক্ট করব, আমরা ইনসার্টে যাব, ড্রপ ক্যাপে যাব, ঠিক আছে। এখন দেখেন এখানে কিছু ড্রপ ক্যাপের অপশন দেওয়া আছে, তাছাড়া আমি ড্রপ ক্যাপ অপশনে ভিতরে ঢুকলে দেখেন এখানেও কিছু অপশন দেওয়া আছে, আমি এটাকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন লাইন ড্রপ ক্যাপ কয় লাইনের মধ্যে হবে, এটা আমি 3 লাইন আছে না 2 লাইন করে দিই, হ্যাঁ 2 লাইনের মধ্যে করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন 2টা লাইন ড্রপ ক্যাপ হয়েছে, মানে এখানে লাইন 3টা থাকতো তাহলে 3টা সমান হয়ে যেত, ঠিক আছে। আমি এটাতে লাইন কম আছে, এটাতে দেখেন আমি 3টা করে দিই, এই ড্রপ ক্যাপে দিয়ে এখান থেকে দিয়ে ড্রপ ক্যাপ, এখান থেকে লাইন আমি 3টা করে দিই, হ্যাঁ 3টা করাই আছে, দেখেন এটাতে 3টা হবে, তার মানে আমি কয়টা লাইন পর্যন্ত এই অক্ষরটা দিব ড্রপ ক্যাপ সেটাও এখান থেকে সিলেক্ট করে দেওয়া হবে। বুঝতে পারবো কি পারছেন কিনা একবার দেখাবো। ইনসার্টে গিয়ে ড্রপ ক্যাপে গিয়ে একবার শেষের যে অপশনটা এটাতে যাবেন, গিয়ে যে স্টাইলটা দিবেন সেই স্টাইলটা দেওয়ার পরে এখান থেকে আপনি লাইন কয়টা দিবেন সেটা এখানে কি করে দেবেন, সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ওকে করে দিবেন, হয়ে যাবে। তারপরে কি আছে, ড্রপ ক্যাপ গেল না, পরিবর্তন কেস মানে চেঞ্জ কেস। এটা চেঞ্জ কেসটা কি জিনিস দেখেন, এই যে লেখাগুলো আছে না, এখান থেকে এই 2টা লেখা আমি কপি করে নিই, হ্যাঁ নিচে, বেশি গেলে বুঝতে পারবেন না। এই দেখেন এই যে এই লেখাটা প্রথম দি প্রথম অক্ষরটা বড় হাতের আছে না, তারপর পরেরটা কি ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে না। এটাকে যদি আমি প্রত্যেকটাই বড় হাতে করতে চাই, প্রত্যেকটা লেখার সামনে বড় হাতের হবে, দেখেন এখান থেকে
এই যে এখানে দেখেন এটা হচ্ছে চেঞ্জ কেস, এখানে কিছু স্টাইল আছে, এটা আগে শিখাইছি আপনাদের। এই এখান থেকে দেখেন আপার আপার কেস, ঠিক আছে, লোয়ার কেস, তারপরে কি এখানে যেটা যে স্টাইল দেখা যাচ্ছে ঠিক সেই স্টাইলটাই ওখানে কাজ করবে। আমি যদি এখানে দেখেন আপার কেস দিয়ে দিই, প্রত্যেকটা লেখাই ক্যাপিটাল হয়ে গেছে, তাই না? এখন বলতেছে যে আপনি যে লেখাগুলো লিখছেন এই লেখাগুলো সবগুলো বড় হাতে লিখতে হবে, আপনি না আবার কেটে দিয়ে আবার লিখতে হবে, এই কাজ তো করা যাবে না। আমি 1 পেজ 2 পেজ 10 পেজ লিখে ফেলছি, এখন কিভাবে আমি এটা চেঞ্জ করব? তাহলে আবার লিখতে হবে না, আবার লিখতে হবে না, আপনি পুরোটাকে সিলেক্ট করেন, এখান থেকে চেঞ্জ কেজে যান, আপনি আপনার মতো যেটা প্রয়োজন সেটা দেন, দিলে হয়ে যাবে। এখন চাইলে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের সামনে অক্ষরগুলো বড়, দেখেন প্রত্যেকটারই সামনেরগুলো বড় হয়েছে, ঠিক আছে, সামনেরগুলো বড় হয়েছে। আবার প্রত্যেকটারই আমি ছোট করবো, হ্যাঁ প্রত্যেকটাই ছোট করে দেবো, দেখেন এই যে, হ্যাঁ হ্যাঁ কাজ করবে। এক্সেল এরপরে পরের ক্লাস থেকে এক্সেল শুরু হবে আপনাদের দেখাবো। এই যে এরপরের ক্লাসে কিন্তু এক্সেলের ক্লাস, এই যে এখানে দেখেন এই যে এই ক্লাসটা থেকে স্প্রেডশিট 17 পর্যন্ত তো শিখে ফেলছি, এর আগে ভুল করে একটু লাভ দিয়ে উপরে গেছিলাম, স্প্রেডশিটে কিন্তু আমরা চলে আসছি 18 থেকে স্প্রেডশিট। তাহলে চেঞ্জ কেস বোঝা গেছে। তারপরে 19 সদস্য শৈলী পাঠ্য তৈরি করুন এবং একটি নথিকে অটো ফরম্যাটিং ব্যবহার করুন। আচ্ছা এটা এটা আমরা জানি, এটা শৈলী মানে কি? হ্যাঁ মানে একটা একটা প্রজেক্টকে আমরা সুন্দরভাবে সাজাবো, সাজগোজ করানো তো নিজের ব্যাপার, নিজের ভিতর থেকে কেমন করে সরায় নড়ায় কোনটা বড় ফন্ট কোনটা ছোট ফন্ট কোনটা কালার কি দিতে হবে এটা দিয়ে, হ্যাঁ। এখানে দেখেন অটো সেভ, তারপরে অটো কারেকশন, দুইটা অপশন আছে না? এটা দুইটা অপশন আমরা একসাথে দেখব। এই যে আমরা এতক্ষণ যে করতেছি এটা যদি অটো সেভ হয় তাহলে খুব ভালো হবে না? আবার আমরা যখন বাংলা লিখি ইন্টার দেওয়ার পরে রটা ও হয়ে যায়, তার মানে অটো কারেকশন হয়ে যায়, তাই না? এই অটো কারেকশনটা অফ করা বা অন করার জন্য এখানে কিন্তু সেটিং আছে। এখানে দেখেন এই কোন জায়গায় ক্লিক করছি আমি, মেনু বারের ফাঁকা জায়গায়, মেনু বার থেকে এই যে মেনু বার থেকে এই ফাঁকা জায়গায় ক্লিক করছি, তারপরে কাস্টমাইজে ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, প্রুফিংয়ে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন অটো কারেকশন, এই এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তাই না? এই যে অটো কারেকশন বাটন, তারপরে কারেকশন টু কি লিখছে এটা, আচ্ছা এই যে এগুলা প্রত্যেকটাই একটা অপশন, আপনি এগুলারে এটা যদি এখন অন থাকে, অটো কারেকশন যদি অন থাকে তাহলে আপনি কি করবেন, আপনি লিখছেন যে আমার লেখে এন্টার দিলে পর্যন্ত ঠিক থাকবে, এই আরটা রটা ও হয়ে যাবে, অটো কারেকশন হয়ে যাবে। এইটা কিন্তু অনেক বিরক্তিকর, এটাকে অফ করতে চাইলে আপনি এখান থেকে অটো কারেকশন অফ করে দিতে পারেন, ঠিক আছে? তারপর কি বলছে, অটো সেভ, তাই না? অটো সেভটা এখানেই আছে, আপনি এখান থেকে সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু অটো সেভটা আমার দেওয়া আছে 10 মিনিট পর 10 মিনিট পর পর অটো সেভ হবে। এখানে আপনি টাইম কমা বাড়া করে দিতে পারবেন, দিয়ে নিচে ওকে দিলে হয়ে যাবে। ওই যে সে আগের জায়গা থেকে এই যে এখান থেকে কাস্টমাইজ, হ্যাঁ কাস্টমাইজে থেকে এই যে সেভ থেকে এই যে অটো সেভ, ঠিক আছে? সেভের ফরম্যাট এখান থেকে চেঞ্জ করা যাবে, কোন ফরম্যাটে সেভ করবেন। এই দেখেন ওখানে উইন্ডোজ 97 পর্যন্ত আছে, 97 থেকে 3, তারপরে কোথায় সেভ হবে ডিফল্টভাবে লোকেশন দেওয়া আছে, ঠিক আছে? আপনি কোনো অপশনে ঢুকলে আশেপাশে একটু পড়ে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন, কারণ আমরা তো সবাই মোটামুটি শিক্ষিত লোক, এই জন্য আমরা দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারি, আশেপাশে পড়ে দেখলে বুঝতে পারি।